মাত্র ৩৬ দিনের আন্দোলনে ধসে গেল ১৬ বছরের দানবীয় শাসনকাল। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলো স্বৈরাচারী হাসিনা সরকারের। নতুন বাংলাদেশ ঘিরে স্বপ্নে বিভোর পুরো জাতি। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা পূরণের মতো চ্যালেঞ্জগুলো সামনে রেখে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। এবার প্রত্যাশার বাস্তবতার সমীকরণটা মিলবে কি? গণঅভ্যুত্থানের ১ মাস পেরিয়ে কি পরিবর্তন লক্ষ্য করছি আমরা? এসব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাজ জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি গণঅভ্যুত্থানের ১ মাস ও ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষ অতিথি। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন ডক্টর চৌধুরী সাইবা ফেরদৌস, শিক্ষাবিদ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সময়ের বিবেচনায় যদি আমরা হিসেব করি ৩৬ দিন খুব অল্প সময়, কিন্তু লড়াইটা হয়তো দীর্ঘ ছিল। স্বৈরাচার পতনের ১ মাস পেরিয়ে কি পরিবর্তন দেখছেন? ধন্যবাদ দেশজীবীকে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। পরিবর্তনটার আমি বলবো যে এই যে আপনি আজকে এখানে কথা বলছি এবং আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না, আমাদেরকে ভয় পেতে হচ্ছে না, আমরা নিজের মতটা প্রকাশ করতে পারছি, আমরা বিনা দ্বিধায় সমালোচনা করছি, গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাচ্ছি। পরিবর্তনের শুরুটা এবং আমাদের সবচেয়ে ছাত্র জনতার যে আন্দোলন, এখানে আমি মনে করব সবচেয়ে বড় পরিবর্তনটা দেখতে পাচ্ছি আমরা এই ১ মাসের ভেতর। ডক্টর সাইবা ফেরদৌস, আন্দোলন চলাকালীন সময় আপনি বলেছিলেন মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে, এবং আমার ছাত্রের মুখ চেপে ধরেন নাই, বাংলাদেশের মুখ চেপে ধরেছেন। যে সময় আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর সমালোচনা করেছেন তখন আসলে পুরো বাংলাদেশকে কিন্তু রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে যে লড়াই করতে হয়েছে, সাহসটা কিভাবে সঞ্চার করেছিলেন? নৈতিকতার, বিবেকের। যে জায়গাটা থেকে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে পুরো বাংলাদেশের হয়তো বা তাদের কণ্ঠস্বর হয়তো আমার ভেতরে, আমাদের ভেতর থেকে ছিল। আমরা ভুক্তভোগী ছিলাম ১৫ বছরের। মানুষ হয়তোবা তার নিজের ওপর যে অত্যাচার সেটাকে দমন পীড়ন হয়তোবা সে মেনে নেয় সন্তানের ওপরে, এবং একজন শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রীদের উপরে দমন পীড়ন একজন বাবা মা যেমন এটাকে মেনে নেয় না, সহ্য করে না, একজন শিক্ষকও তাই করে না। আপনি শুরুতেই বলছিলেন যে স্বৈরাচার পতনের ১ মাস পেরিয়ে আপনার কাছে পরিবর্তনটা হচ্ছে, এখন আর আপনাকে কোনো ভয় পেতে হচ্ছে না। কিন্তু ১ মাসের বাস্তবতা তো নিশ্চয়ই এরকম ছিল না। তখন কি একবারের জন্য মনে হয়নি যে আন্দোলন যদি আসলে আলোর মুখ না দেখে আপনার পরিণত হতে পারে আয়না ঘরে? অবশ্যই এটা আমাদের কাছে আমরা যেটা মনে হচ্ছে যে আন্দোলন শব্দটা হয়তো বা ১ মাসের ভেতরে এসে যেটা হয় সময়ের সাথে হয়তো কিছুটা ম্লান হয়ে যায়, যে এটার গভীরতা বা এটার ভেতরে যত ভয়, ভীতি, শঙ্কা ছিল। কারণ কি আয়নাঘরের যে বাস্তবতা সেটা তো আমরা জানতাম, হয়তো বা এখন যত আরো প্রগাঢ়ভাবে এটা ফুটে উঠছে, তখন অতটা না হলে আমরা কিন্তু জানতাম, শুনছিলাম। একটা ঘটনা তো ঘটেনি, বারবার এ সমস্ত ঘটনা ঘটেছে। তবে যেমন প্রথম যেদিন ১৫ তারিখে ছাত্রছাত্রীদের উপর বর্বরোচিত হামলা হলো, ওই সময় থেকেই এবং প্রশাসন যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন নিশ্চুপ ছিল, তখন আমাদের মনে হয়েছে যে এটা মেনে নেওয়াটা মানে মরে যাওয়া থেকে অনেক বেশি অপমানের হবে। আমি মানুষ হিসেবে কখনো আর নিজের কাছে মুখ দেখাতে পারবো না। আপনি সেই মুহূর্তটা যদি বলেন যে আপনি যখন একটা দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার হন, তখন না রাস্তায় থেকে দেখেছি বুলেটকে ভয় লাগে না। এবং চাকরিটা তো ছিল, চাকরি হুমকি ছিল। এবং আয়নাঘরের আমরা জানি যে সরকার, বিগত সরকারকে যারাই সমালোচনা করেছে তাদের পরিণতি কিন্তু সুখকর হয়নি, নিদারুণ বাস্তবতা তাদেরকে মেনে নিতে হয়েছে। এবং আমরা যখন নেমেছি, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো এবং আমার সাথে যতজনই ছিলেন, আমরা ওই কাফনের কাপড় পরেই নেমেছি। আমরা জানি যে শুধু তো দেখেন বিশ্ববিদ্যালয়ের চাকরিটা কিন্তু খালি অর্থের সাথে সংযুক্ত না। একজন শিক্ষক মানে হচ্ছে আমার ওটা পরিচয়, আমার অস্তিত্ব, তাই না? আমার অনেক পরিচয় থাকতে পারে, আমি একজন সন্তান, আমি একজন স্ত্রী, কিন্তু আমার পরিচয়টা আমার কাছে কিন্তু আমি একজন শিক্ষক।
ওটা তো নিশ্চিত ছিলাম যে আমার চাকরির ওপরে হামলা হবে, এবং আমার আয়নাঘরের বাস্তবতা মেনেও আমি শেষ দিন যেদিন কারফিউ ভেঙে মিছিলে যাই, আমি আমার মেয়ের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে গিয়েছিলাম। এবং এইরকম যখন হুমকি আসা এবং তুলে নিয়ে যাবে এই ধরনের খুদে বার্তা তো আমাদের কাছে প্রতিনিয়তই আসতো, এবং রাত যে কত বিভীষিকাময় হতে পারে, যেমন ধরেন আমরা ৭১-এর যে ঘটনাগুলা দেখি, যে যে আতঙ্ক বিরাজ করে, এটা প্রতিটা পলে পলে উপলব্ধি করেছি। রাত নির্ঘুম কেটেছে, কিন্তু সকালের হবার সাথে সাথে যখন প্রতিবাদে যাই, মনে হতো ওই সময়গুলাতেই বেঁচে আছি, যতদিন বাঁচবো মানুষ হিসেবে বাঁচতে চেয়েছি। ৫ আগস্ট যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হলো, ৪ আগস্ট কি চিন্তা করতে পেরেছিলেন এমন একটা দানবীয় সরকারের পতন হবে? একেবারেই না, একেবারেই না। ভেবেছিলাম যে ইতিহাস যদি ঘেটে দেখি তাহলে কিন্তু বোঝা যাবে যে আরো দীর্ঘায়িত হবার কথা ছিল। তবে যে অভূতপূর্ব সাড়া ছিল, আপনি দেখবেন যে কোনো আন্দোলনেরই এ ধরনের গণ অভ্যুত্থান যখন হয়, তখন একটা আন্দোলনটা তো এবার ছিল শুধুই ছাত্রদের, তাই না? তো সেখানে সাথে যখন ধীরে ধীরে বাংলার বা ইতিহাস যদি বলি, যখন জনগণ নেমে আসে, বিভিন্ন স্তরের মানুষ নেমে আসতে থাকে দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, আজ না হোক কাল এই পতন কিন্তু অনিবার্য ছিল। এটা যে ৫ই আগস্ট হবে অবশ্যই সেটা ভাবতে পারিনি। ৫ই আগস্ট যখন আমরা এই কারফিউ ভেঙে বিভিন্নভাবে বের হয়ে মিছিলে যাচ্ছি, ওখানে যাব, তখনও ভাবিনি ফেরত আসতে পারবো না। তখন কিন্তু প্রতিদিনই মনে হতো যে আজকে যে যাচ্ছি ফেরত আসবো না। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপক্ষে যে অবস্থান করছিলেন, তখন কোনো চাপের মুখোমুখি হতে হয়েছিল? যথেষ্ট, যথেষ্ট। কারণ যেটা হয় যে এখন আপনি যখন দেখবেন তাদের যে সাজোয়া গাড়িগুলা ছিল, এটা তো ছাত্ররা তো প্রথম দিন থেকে এটাকে তারা সম্মুখীন হয়ে আসছে, তাই না? তো এটা শিক্ষক হিসেবে ঘরে বসে দেখা বা একটা বাবা মা হিসেবে দেখা অনেক বেশি কষ্টকর ছিল। তো এরপরে যখন ছাত্রদের পাশে এসে দাঁড়ালাম, ওই মুহূর্তগুলা আমার মনে আছে। আমি নজরুলের যে গান, হ্যাঁ, কারার ওই লৌহ কপাট, এই কথারগুলোর মর্ম মিছিলে না দাঁড়িয়ে যদি আপনি কখনো এরকম পরিস্থিতিতে গান না গান, আপনি বুঝবেন না যে এই অনুভূতিটা কোথায়। কিছু ভয় লাগে না, সামনাসামনি আছে ওরা, কিন্তু অস্ত্র নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে। এবং আমরা তো প্রতিনিয়ত খবরও পাচ্ছিলাম, তাই না, যে চওড়াগুলি, রাবার এবং স্নাইপার শট থেকে শুরু করে ওরা তো সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। তো ভয়ের থেকে অনেক বেশি তীব্রতর অনুভূতি হচ্ছে প্রতিবাদ। আন্দোলন চলাকালীন সময়ে আর এখনকার বাস্তবতা যদি আমরা একটু জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলগুলোর পরিস্থিতি বা চিত্র কতটা পাল্টেছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু প্রাণকেন্দ্র ছিল, সেখানে ছাত্র শিক্ষকের সম্পর্কে একটা বিশাল ফাটল ধরেছে। প্রশাসনগুলোকে পুনর্গঠন করা, সেখানে শৃঙ্খলা পরিস্থিতিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, এখানে একটু সময় লেগে যাচ্ছে। সো এখানে কিন্তু এখনো পরিস্থিতি যেখানে আমরা দেখতে চাচ্ছি, আমরা সে পথে হাঁটছি, কিন্তু একটু সময় লাগবে। এখনো স্বাভাবিক অবস্থা আমি বলবো না যে ফেরত এসছে। আমাদের যিনি উপাচার্য পেয়েছি আমরা, উনি অসম্ভব ভালো মানুষ, অসম্ভব একজন নীতিবান মানুষ, একটা বিশ্ববিদ্যালয়, আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখে। এবং আমাদের যে ইতিহাসের সাথে, বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা তার ইতিহাস মিলেমিশে একাকার ছিল, খুব গৌরবের ছিল। সেই জায়গাটায় পুনরুদ্ধার করবার জন্য আমি মনে করি আমাদের উপাচার্য যিনি আছেন, তিনি যথেষ্ট, তার নিজের যোগ্যতাটা আছে। আমরা আশাবাদী যে ওনার হাতে আবার খুব দ্রুতই স্বাভাবিক অবস্থাটা ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দেখলাম যে কোটা সংস্কার আন্দোলন একসময় যে সরকার পতনের আন্দোলনের রূপ নিল, এবং অরাজনৈতিক আন্দোলনে জনসাধারণের যে আমরা অংশগ্রহণ দেখলাম সেটি আসলে অবর্ণনীয়। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, তারা সফলতার মুখ দেখেনি। মূল মন্ত্র আসলে কি? মূল মন্ত্র আসলে অনেকগুলা ব্যাপার আছে এখানে। রাজনৈতিক দলগুলা যেটা হয়েছে, তারা তো এই 15 বছর ধরে অনেকবারই তারা এই এক দফার আন্দোলনটাকে সামনে আনতে চেয়েছে, কিন্তু এখানে
রাষ্ট্রযন্ত্র ব্যবহার এবং এই পরিমাণ দমন নিপীড়ন তারা করতে পেরেছে কেন জানেন? আমার কাছে মনে হয় মূল জায়গাটা যেখানে তাদের ভাষার সাথে জনগণের যে ঐক্যমত তৈরিটা, যে জনগণ নেমে আসবে, নামবে, কারণ ভোটের অধিকার চেয়েছে তারা, তাই না? বারে বারে যখন এসছে 2018-তে বা যে কোনো ঘটনার সাথে বিরোধী দলগুলা কিন্তু আন্দোলন নেমেছিল, কিন্তু সেই আন্দোলনগুলোকে তারা দমন করতে পেরেছিল অনেকগুলো কারণের মধ্যে একটা মূল কারণ ছিল বিভাজন। তারা এই শেখ হাসিনার সরকার প্রথমেই কিছু কৌশল অবলম্বন করেছে। এটা পুরানো ইতিহাসের, আপনি যদি দেখেন এই ধরনের বিভাজন করলে যেটা হয় যে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। তারা বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা সপক্ষ বিপক্ষ বলে বিভাজন টানলো, ধর্মের বিভাজন টানলো, তারা সামাজিক বিভিন্ন স্তরের বিভাজন টানলো। এভাবে করে তারা বিভিন্ন মানুষকে এক একটা গোষ্ঠীতে পরিণত করলো। তো যখন তারা নেমে আসে, মানুষের জায়গা থেকে তারা হয়তোবা তাদের সাথে কানেক্ট করা, যারা আন্দোলনে আছে বিরোধী দলদের সাথে কানেক্ট করা, সেখানে কিছুটা ঘাটতি ছিল হয়তোবা। আর এই সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা, আপনি দেখেন, আপনি বাংলাদেশের ইতিহাসে কে বলবেন যে 71-এ যে দমন নিপীড়ন ছিল আর এই বিগত স্বৈর শাসকের দমন নিপীড়নের আপনার নিজের দেশের মানুষকে দ্বারা আপনি ওপর থেকে, সরকার তো একা স্বৈরাচার ছিল না, ওপর থেকে নিচ পর্যন্ত এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, সমস্ত ক্ষেত্র, সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা ক্ষমতার কুক্ষিগত করে একটা রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাকে তারা নিজের হাতে নিয়ে এই দমন নিপীড়নটা চালিয়েছে মানুষের ভেতরে। ধীরে ধীরে তারপর যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলার পরে মানুষ যখন ব্যক্তিগত পর্যায় থেকেও তারা অনেকটা, আমি বলবো যে এটা ফুটছিল, একটা স্পুলিংয়ের দরকার ছিল মানুষের ক্ষোভটা, তখন সে এটা আসলে আন্দোলনের ঐতিহাসিকভাবে আপনি যদি দেখেন আন্দোলনগুলা কিন্তু এই ধাপে ধাপেই হয়। মানুষ তখন ঐক্যবদ্ধ হয়ে কিন্তু মানুষ ইতিহাস পরে আসে এবং সেই জায়গা থেকে নতুন বাংলাদেশ ঘিরে কিন্তু জনগণের আকাঙ্ক্ষাটা কিন্তু আকাশচুম্বী। প্রত্যাশার বাস্তবতার সমীকরণটা আমরা এবার মেলাতে পারবো কিনা সেটিও একটি প্রশ্ন। সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি, বিরতির সময় হয়েছে। দর্শক, যেটা স্যারের নিবেদিত দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সাইমা ফেরদৌস, বিরতিতে আপনি দু একটা ঘটনার বর্ণনা করছিলেন। একটু আন্দোলন চলাকালীন সময়টাই ফিরে যেতে চাই, যে প্রাণহানি, বর্বরতা, নির্বিচারে গুলি বর্ষণ খুব কাছ থেকে আপনাকে দেখতে হয়েছে। সেই ট্রমা থেকে বের হওয়া সম্ভব কি? এই জায়গাগুলোয় আন্দোলনের সময়টা কি হয়, প্রতিবাদ, বললাম না একটু আগে যে প্রতিবাদ যতক্ষণ করছি তখন বুলেট বোমা কিছুই ভয় লাগে না, কিন্তু ফেরত আসার পরে রাতগুলা বিভীষিকাময় এবং আমরা দেখতে পাচ্ছি রাতে একে তুলে নিয়ে যাচ্ছে, ওকে তুলে নিয়ে যাচ্ছে। কোন রাতটা যে আমার রাত হবে আমি কিন্তু জানি না। এবং নির্ঘুম রাতের যে পরবর্তী যে ইম্প্যাক্ট একটা মানুষের মনে পড়ে, মানসিক আঘাত যেটাকে বলে, সেটার সাথে যোগ হয়েছে, ধরে নেন আমি যেটা এর আগেও বলেছি যে আমি 5 তারিখের পর 6 তারিখ থেকে হাসপাতালগুলোতে আহত ছাত্রছাত্রী, পথচারী যারাই আহত হয়েছে আন্দোলনে, তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করেছিলাম। কারণ ওখানে চিকিৎসকদের সাথে ভলান্টিয়ার যারা ছিল, ছাত্ররা ছিল, তারা সমন্বয়ের চেষ্টা করছিল ওখানে। এবং আমার জাস্ট বিবেকবোধ থেকে আমার মনে হচ্ছে যে একবার ওদেরকে দেখে আসি এখন কেমন আছে তারা। এর আগে তো ধরেন এক রকমের আহত ছিল, কিন্তু হাসপাতালে যে না গেছে সে এই আহতর করুণ পরিণতিটা, বাস্তবতাটা কেউ বুঝবে না। বাংলা আমাকে যদি এটা আরো 100 জায়গায় বলতে হয় আমি আরো 100 জায়গায় বলবো, কারণ আমরা যাতে ওদেরকে ভুলে না যাই। দেখেন, শহীদ যারা হয়েছে তাদের ক্ষত কোনোদিন পূরণ হবার না, তাদের পরিবার, তারা যারা ভুগবে সেটা এক ইতিহাস। কিন্তু যারা আহত হয়েছে, বুলেটের আঘাত, আপনি সারা শরীরে যাদের স্প্লিন্টার,
চোখে বুলেট, মাথায় বুলেট, বয়স্ক থেকে ছোট শিশু, চোখের ভেতরে, মেরুদণ্ডের ভেতরে বুলেটের আঘাত, এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, কারো পা কেটে ফেলতে হয়েছে। এবং দেখেন, আমি একজন শিক্ষক, আমি কিন্তু চিকিৎসক, আমার সাথে যত চিকিৎসকের কথা হয়েছে ওখানে, তারাও বলছে যে আমাদেরকে যে তৈরি করা হয় আঘাত দেখে, রক্ত দেখে, আমরাও এটা মেনে নিতে পারছি না, আমাদের জন্য কষ্ট হচ্ছে। তো পরিণতিটা কি জানেন, এই সমস্ত কিছু আন্দোলনের, নিজের ভয়, আয়নাঘরের ভয়, তারপরে হতাহতের এই করুণ পরিণতি সামনে থেকে দেখা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, সবকিছু মিলিয়ে এই 1 মাস আপনি বলছেন, আমি যদি বলি যে আমি তো বেঁচে ফিরে এসেছি এবং আমার শরীরে কোথাও কোনো আঘাত লাগেনি, তার মানে আমি ভাগ্যবানদের একজন। সেই আমার অবস্থাটুকুই আমি যদি বলি, আমি কিন্তু এখনো যেটা হয়, আমি চুপচাপ যখন কোথাও বসে আমি অটোমেটিক্যালি কাঁদতে থাকি, আমি জানি না আমি কেন কাঁদছি। আমি রাতে কিন্তু এখনো ঘুমাতে পারি না এবং আতঙ্কে লাফ দিয়ে উঠছে, এবং দুঃস্বপ্ন যেগুলো আমরা সাধারণত বই খাতায় পড়েছি, এই যে একটা মানসিক আঘাত, আমি বই খুলে, আমাকে তো শিক্ষাক্ষেত্রে ফিরতে হবে, তাই না, ক্লাসে তোমাকে যেতে হবে, ক্লাসে যেতে গেলে আমাদেরকে পড়ালেখাটাকে আমি বই পড়ছি কিন্তু আমার কিন্তু মাথায় কিছু ঢুকছে না, আমি কোথাও ফোকাস করতে পারছি না। এই যে ভেতরে অযথাই হয়তো বা কখনো একটা অস্থিরতা কাজ করে, শারীরিক এবং মানসিক যে ইম্প্যাক্ট ফেলেছে এই ট্রমা, এটা কিন্তু বই খাতা দিয়ে মেপে নেওয়া যাবে না। আর যাদের পরিবারে নিহত আছে, যাদের পরিবারে আহত আছে, যাদের সন্তানকে এখনো খুঁজে পাচ্ছে না লাশ, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বিভিন্ন জায়গায়, তাদের পরিণতিটা আপনি চিন্তা করে দেখেন, তাদের বাস্তবতাটা কত করুণ হতে পারে। এবং যে আত্মত্যাগের বিনিময়ে আসলে গণ অভ্যুত্থান এলো, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলো, সেই গণ অভ্যুত্থানের সুফল ধরে রাখতে কি করণীয়, এবং নতুন বাংলাদেশ ঘিরে যে প্রত্যাশার কথা বলছিলাম, জন আকাঙ্ক্ষার কথা বলছিলাম, এবার কি প্রত্যাশার বাস্তবতার সমীকরণটা আমরা মেলাতে পারবো? সমীকরণ মেলাবার জন্য সময়টা কিন্তু এখনো সময় হয়নি। আমাদের যেটা বলে যে গণ অভ্যুত্থানের যে প্রাথমিক বিজয়টা অর্জন হয়েছে, যে স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছে এবং খুব নির্লজ্জ, মানে একটা বেশ খুব করুণ পরিণতি, তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু একটা প্রাথমিক বিজয়। এই প্রত্যাশা, বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, যে ফ্যাসিবাদী একটা তো সরকারের খালি বিরুদ্ধে ছিল না, এই কাঠামো, এবং ফ্যাসিবাদী আরো কঠিন কেন জানেন এটা ধরে রাখা, কারণ এই ফ্যাসিবাদী চিন্তা ধারণাটা না আমাদের মাথার ভেতরে গেঁথে দেওয়া হয়েছে এই 15 বছরে। তো প্রত্যাশার জায়গাটায় পরে আসছি, এই সাফল্য ধরে রাখতে হলে আমাদেরকে দলমত নির্বিশেষে বুঝতে হবে যে আমরা কেমন করে একটা দেশে একটা ফ্যাসিবাদী সরকার তৈরি হয়, কেমন করে একটা রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোকে, একটা সিস্টেমকে, প্রতিষ্ঠানকে তাদের ক্ষমতার দখলে চলে যায়, সে তো একা নেয় না, কেমন করে আমি একটা মানুষ একটা অমানুষে পরিণত হই, এবং তার সাথে সাথে তার দোসররাও তো আমাদের আশেপাশেই তো তারা ছিল, তাই না? তো এই কাঠামোগুলার ভেতরে এই আমরা যারা মানুষরা আছে, তাদের পরিবর্তন যদি এখন না হয়, তাহলে কিন্তু এই বাস্তবতায় সফলতা পূর্ণাঙ্গ, যেটা আমরা সেই জায়গা থেকে আমরা এতটা ধৈর্য ধারণ করতে পারছি কিনা যে 16 বছরের জঞ্জাল আসলে 16 দিনে পরিবর্তন হবে না, একেবারেই না। এই বিষয়টিতে একটু আলোচনা আসতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে ফিরছি। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জেডএসআর নিবেদিত দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর সাইমা ফেরদৌস, যে আলোচনায় আমরা ছিলাম, 16 বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কি রাতারাতি সম্ভব? একেবারেই না। এটা বুঝতে হবে যে একটা রাষ্ট্রের প্রতিটা যন্ত্র, প্রতিটা প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র চলেই তো তার প্রতিষ্ঠান এবং সিস্টেমের ভেতরে, হ্যাঁ। এখন বাই দিস টাইম কিন্তু আমরা বুঝে গিয়েছি যে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু তারা ধ্বংস করে দিয়ে গেছে। আর 15 বছরের যে ধ্বংস, সেটা আপনি 15 দিনে, 1 মাসে, 1 বছর কিভাবে পারবেন আপনি? সংস্কারের কথা আমরা বলি, এই সংস্কারটা তো এভাবে হওয়া উচিত যেটা
দ্বিতীয় কোনো ফ্যাসিবাদী সরকার এখানে জন্ম না নেয়। হ্যাঁ, তো এটা এখানে সময় লাগবে, সময় দিতে হবে, এবং এই সময় না দেওয়াটাই কিন্তু আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ হবে। হ্যাঁ, অনেক ক্ষোভ জমা আছে, মানুষের প্রতি অন্যায় করা হয়েছে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে, সেটা যেমন বাস্তব, কিন্তু এখন এই সরকারকে যদি কাজ করতে না দেয়া হয় তাহলে পুরো আন্দোলনের সবকিছু কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়ে যাবে। এই সংস্কার আপনি আমাকে বলবেন, সংস্কার আপনি প্রতিষ্ঠানে করলেন, কিন্তু সবচেয়ে বড় ধ্বংস তো হয়েছে মানুষের মননে, নৈতিকতায়। হ্যাঁ, লোভ যে গেড়ে দিয়েছে মাথার ভেতরে, আপনি একজনকে পাল্টিয়ে আরেকজনকে নিয়ে আসলেন। প্রথম কথা, এই সরকারের বিগত সরকারের দোষরা কিন্তু ভেতরেই আছে এখনো। আপনি সবাইকে বাদ দিয়ে কেমন করে শুরু করবেন? সবাইকে বাদ দিয়ে নিয়ে আসতে হলেও তো সময় লাগবে, সময় দিতে হবে। আর সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের যে এই যে আমরা অন্যায়কে অন্যায় বলছি না, আমরা ডাকাতিকে ডাকাতি বলছি না, আমরা লোভ লালসাকে এখন আর খারাপ চোখে দেখছি না, লজ্জা পাচ্ছি না যে দুর্নীতি আগেও কি ছিল না দুর্নীতিগ্রস্ত মানুষ, কিন্তু তার ভিতরে লজ্জা ছিল। এখন তো আমরা এটাকে নর্মাল করে নিয়েছি, স্বাভাবিক। সেখানে আসলে আমাদের মানসিকতা সংস্কার মনে হয় মানসিকভাবে জরুরি। অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জেনেসার নিবেদিত দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।